ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি সকেট এন্ড স্পিগট কটার জয়েন্টের উপরে একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে দেখাবো। তো এর আগের ভিডিওতে আমি সকেট এন্ড স্পিগট কটার জয়েন্টকে কিভাবে ডিজাইন করতে হয় সেটা নিয়ে বিশদে আলোচনা করেছি। সেটার লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে পাবে, সেটা দেখবে, তাহলে এই প্রবলেম রিলেটেড ভিডিওটা দেখতে তোমাদের সুবিধা হবে। তো সেই ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম যে কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে প্রতিটা ফর্মুলা আসছে। এখানে আমি সেই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে প্রবলেমটা সলভ করব। তাহলে এখানে ডিজাইন রিলেটেড কোনো রকম আমি আলোচনা করব না, শুধুমাত্র কিভাবে প্রবলেমটা সলভ করতে হয় সেটা আমি দেখাবো। তো চলো শুরু করা যাক। তো এখানে প্রবলেমটি লেখা আছে, ডিজাইন এ কটার জয়েন্ট টু সাপোর্ট এ লোড ভ্যারিং ফ্রম 30 kilonewton in compression to 30 kilonewton in tension. The material used is carbon steel for which the following allowable stresses may be used. The load is applied statically. Tensile stress is equal to compressive stress is equal to 50 MPa, shear stress is equal to 35 MPa and crushing stress is equal to 90 MPa. তাহলে এটা হলো একটা প্রবলেম। তো এটা কটার জয়েন্ট আছে, যে কটার জয়েন্টে দুই দিকে টেনশন বা কম্প্রেশন লোড কাজ করছে 30 কিলোনিউটন, ম্যাটেরিয়ালটা হলো কার্বন স্টিল, সবগুলোতে একই রকম ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, লোডটা স্ট্যাটিক্যাল ইউজ হচ্ছে, ডাইনামিক লোড ইউজ হচ্ছে না। আর টেনসাইল লোড বা কম্প্রেসিভ লোড যেটাকা দেওয়া আছে 50 MPa, শিয়ার স্ট্রেস দেওয়া আছে 35 MPa, ক্রাশিং স্ট্রেস দেওয়া আছে 90 MPa। তো ফার্স্ট আমরা এখানে গিভেন ডেটা কি কি আছে সেগুলো লিখে নেব। given data ফার্স্ট দেখো, লোড P is equal to কি দেওয়া আছে 30 কিলোনিউটন। তো একে আমরা নিউটনে কনভার্ট করব, 30 into 10 to the power 3 নিউটন। তারপর দেখো টেনসাইল স্ট্রেস দেওয়া আছে, টেনসাইল স্ট্রেস মানে আমরা লিখতে পারি সিগমা T is equal to 50 MPa is equal to 50 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। আর শিয়ার স্ট্রেস মানে টাউ ইজ ইকুয়াল টু 35 MPa ইজ ইকুয়াল টু 35 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আর কি ক্রাশিং স্ট্রেস মানে সিগমা সি ইজ ইকুয়াল টু 90 MPa ইজ ইকুয়াল টু 90 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এবার আমরা কি জানি 1 MPa সমান 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এই জন্য আমরা এগুলো কিন্তু এখানে লিখেছি, যেহেতু 1 MPa সমান 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে এখানে আমাকে এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটার আমাদেরকে সলভ করতে হবে। তো এই প্রবলেমে সলভ করার আগে আমরা কিছু জিনিস ধরে নিই এখানে, সেই জিনিসগুলো এগুলো। এখানে আমরা কি কি ধরি, এখানে আমরা ধরি যে P সমান তো লোড, এটা জানি P সমান লোড আমাদের দেওয়া আছে, এটা আমাদের গিভেন আছে 30 into 10 to the power 3 নিউটন দেওয়া আছে। আমাদেরকে D বের করতে হবে, D1 বের করতে হবে, D2 বের করতে হবে, D3 বের করতে হবে, T1 D4 C B T L আর A বের করতে হবে। আর বাকি এগুলো ডিজাইন স্ট্রেস বা অ্যালাউবেল স্ট্রেস এগুলো কিন্তু দেওয়া আছে। তাহলে আমাদেরকে ডিজাইন করতে গেলে এই জিনিসগুলো আমরা কনসিডার করি, এইগুলো জিনিসগুলো আমরা ধরে নিই। তারপর তো প্রবলেম থেকে আমরা গিভেন ডেটা লিখে নিয়েছি, তাহলে এটা আমাদের আর দরকার নেই। তো এখানে ফার্স্ট আমরা যেটা ডিজাইন করব সেটা হলো যে কটার জয়েন্টকে যখন দুই দিক থেকে আমরা টানছি, পুল টাইপ অফ লোড দিয়ে টানছি, তখন কি হচ্ছে, তখন কটার মধ্যে বেশ কিছু ফেলিউর কনসিডার করছে। তো এখানে আমরা মেন কটারে তিনটে পার্ট আছে, সেটা হলো কি, একটা হলো স্পিগট, দুই হলো সকেট আর তিন হলো কটার পিন বা কটার। আর আরেকটা কি আছে, একটা সকেট এবং স্পিগটের সাথে দুই দিকে এন্ডে রড আছে। প্রথমে সেই রডের ডিজাইন করব টেনশনের মধ্যে। তাহলে ডিজাইন অফ রড, রডস লিখবো আমরা যেহেতু, তো ডিজাইন অফ রড আন্ডার টেনশন। তো আন্ডার টেনশনের মধ্যে কনসিডার ফেলিউর করি, সেই ক্ষেত্রে আমাদের রডের যে ডায়ামিটার আছে, রডের ডায়ামিটার আমরা কি ধরে নিয়েছি, স্মল ডি ধরে নিয়েছি। রডের ডায়ামিটার যদি স্মল ডি হয়, তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারি, এই ক্ষেত্রে লিখতে পারি লোড পি সমান রেজিস্টিং এরিয়া ইন্টু সিগমা টি, আমরা এটা ধরতে পারি। এবার লোড পি এর ভ্যালু কি আছে, লোড পি এর ভ্যালু আছে আমাদের এটা। তাহলে এখানে আমরা লোড পি এর ভ্যালু বসাবো 30 into 10 to the power 3 ইজ ইকুয়াল টু, এবার রেজিস্টিং এরিয়া, যখন একটা রড ফেলিউর হয়, এটা যদি রড হয় ফেলিউর, তাই এক্ষেত্রে আমাদের এটা হলো ডি।
তাহলে এই যে এরিয়া, এই যে সার্কেলের এরিয়া, সেটা হবে কিন্তু রেজিস্টিং এরিয়া। তাহলে a ইজ ইকুয়াল টু π/4 ইন্টু ডি স্কোয়ার, এটা হবে আমাদের রেজিস্টিং এরিয়া। তাহলে এটা আমরা এখানে a এর জায়গায় বসাবো, a এর ভ্যালু হলো π/4 ইন্টু ডি স্কোয়ার। এবার সিগমা টি কি, সিগমা টি আমাদের দেওয়া আছে, সেটা হলো 50। তাহলে এখান থেকে আমরা ডি এর ভ্যালু পাবো। এখান থেকে ডি এর ভ্যালু আমরা যেটা পাচ্ছি সেটা হলো ডি ইজ ইকুয়াল টু 27.6, আমরা এটা পাচ্ছি মিলিমিটার ইউনিটে। এবার দেখো যখন আমরা ডিজাইন করব, ডিজাইন করতে গেলে এই যে ভ্যালুগুলো আছে, এই যে ডাইমেনশনগুলো আছে, সেই ডাইমেনশনগুলো নিয়ে কিন্তু আমাদেরকে একটা ম্যাটেরিয়ালকে তৈরি করতে হয়, একটা মেশিন এলিমেন্টকে তৈরি করতে হয়। তাহলে সেই ডাইমেনশন যদি ফ্র্যাকশনে থাকে, আবার তাহলে সেই ডাইমেনশন নিতে আমাদের সমস্যা হবে স্কেলে। আবার ফ্র্যাকশনকে যখন আবার 2 ভাগ করবো বা 3 ভাগ করবো, তখন আরো সমস্যার মধ্যে পড়তে হবে। এই জন্য আমরা এগুলোকে একটা পূর্ণ সংখ্যা ধরে নেবো। আমরা এটা সমান সমান কি লিখতে পারি, ইকুয়ালস অ্যাবাউট ইকুয়ালস টু এটা 28 mm আমরা কিন্তু লিখতে পারি। এখানে আমাদের ডি বেরিয়ে গেল। ডি যখন বেরোলো তাহলে পরবর্তীগুলো আমরা বের করবো। এটা ডায়ামিটার অফ দি রডের ডায়ামিটার বেরোলো। আমরা এখানে তাহলে কোন ফর্মুলাকে কাজে লাগালাম, আমরা এখানে ফর্মুলা আগের আমরা ডিজাইন করেছিলাম, সেই ডিজাইনে যে ফর্মুলা পেয়েছিলাম সেই ফর্মুলাকে কাজে লাগালাম। এবার আমরা যেটা ডিজাইন করব সেটা হলো ডিজাইন অফ স্পিগট। তো স্পিগটের ডায়ামিটার বের করব এবং কটারের থিকনেস বের করব। তাহলে আমাদের এই ক্ষেত্রে ডি বেরিয়ে গেল। ডি এর ভ্যালু যেটা বেরোলো, ডি ইজ ইকুয়াল টু 28 mm। 28 mm বেরোলো ডি এর ভ্যালু। এবার আমরা কি লিখবো, এবার লিখবো স্পিগট, ডিজাইন অফ স্পিগট। ডিজাইন অফ স্পিগট। এবার স্পিগটের যদি ডিজাইন করি, স্পিগটের ডিজাইন আমরা কিসের আন্ডারে ফেলিউর করব, আমরা ফেলিউর কনসিডার করব প্রথমে টেনশনের মধ্যে। টেনশনের মধ্যে ফেলিউর কোন বরাবর হবে, যে স্পিগটে যে বরাবর স্লট আছে সেই বরাবর ফেলিউর হবে। তো স্পিগটে যদি ফেলিউর করি, কনসিডার করি, তাহলে কনসিডারিং দ্য ফেলিউর অফ spigot under tension across the slot। across the slot কেন করছি, কারণ এটা হলো সব থেকে উইকেস্ট সেকশন। তো সব থেকে উইক সেকশনে ফেলিউর হবে। তো এবার স্পিগট যদি ফেলিউর করে, তো স্পিগট যদি ফেলিউর করতে যায়, তাহলে স্পিগটের ফেলিউর, এটা হলো স্পিগটের ডায়ামিটার, তার মধ্যে স্লট কাটা আছে, তাহলে এইটুকু হচ্ছে আমাদের রেজিস্টিং এরিয়া। তাহলে এটার ডায়ামিটার কি, স্পিগটের ডায়ামিটার অফ দি স্পিগট দেখো এখানে লেখা আছে, ডায়ামিটার অফ দি স্পিগট অর ইনসাইড ডায়ামিটার সকেট, সেটা হলো D2। এটা হলো আমাদের D2। আর এখানে এই যে থিকনেসটা আছে, থিকনেস অফ দি কটার, এখানে মাঝে মাঝে কটার আছে, তো থিকনেস অফ কটার এটা হলো T। তাহলে আমাদের এই সার্কেল থেকে এই যে রেক্ট্যাঙ্গেল পোর্শনটুকু বাদ দিই, সেটা হলো আমাদের রেজিস্টিং এরিয়া। তো এই ক্ষেত্রে রেজিস্টিং এরিয়া A ইজ ইকুয়াল টু π/4 ইন্টু D2 স্কোয়ার মাইনাস D2 ইন্টু T, এটা হবে আমাদের রেজিস্টিং এরিয়া। তো এখান থেকে আমরা ইকুয়েশনটা যেটা পাই সেটা হলো P ইজ ইকুয়াল টু A ইন্টু সিগমা T। একই ফর্মুলা আমরা ইউজ করব, ভ্যালুগুলো শুধুমাত্র আলাদা হবে। তো P এর ভ্যালু কত, P এর ভ্যালু হলো 30 ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু A এর ভ্যালু হলো π/4 ইন্টু D2 স্কোয়ার মাইনাস D2 ইন্টু T। এটাকে আমরা গুণ করছি কার সাথে, সিগমা T দিয়ে। তাই সিগমা T এর ভ্যালু কত, সিগমা T এর ভ্যালু হলো 50। এবার এখানে যখন ডিজাইন করি তখন একটা জিনিস কনসিডার করতে বলেছিলাম, যে T ইজ ইকুয়াল টু D2/4, এটা ধরে নেওয়া হয়। তাহলে এখানে আমরা বসাতে পারি কি, বসাতে পারি 30 ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু π/4 ইন্টু D2 স্কোয়ার মাইনাস D2 ইন্টু D2/4 ইন্টু 50। এটা হলো ইকুয়েশন। তো এখান থেকে আর সহজে আমরা এখানে D2 গুণ হবে, তাহলে D স্কোয়ার পেয়ে যাচ্ছি। পরে আমরা এখান থেকে D2 এর ভ্যালু বের করতে পারবো, যে D2 এর ভ্যালু এখান থেকে যদি সলিউশন করি তাহলে যেটা বেরোবে সেটা হলো 33.4 mm আমরা এটা বলতে পারি, যেটাকে আমরা এখানে লিখতে পারি 34 mm আমরা লিখতে পারি এখানে। তাহলে এখানে যদি D2 এটা হয়,
তাহলে টি কত হবে, টি এটাকে আমরা ভাগ করব, অতএব টি ইজ ইকুয়াল টু 34/4 ইজ ইকুয়াল টু যেটা হয় সেটা হলো 8.5 mm, 8.5 mm, এটা হবে আমাদের টি। এবার এখানে আমাদের ভ্যালু কি বেরোলো, ভ্যালু বেরোলো d2 এর ভ্যালু বেরোলো 34 আর টি এর ভ্যালু বেরোলো 8.5, এটা বেরোলো। তাহলে আমরা এখানে একটা ডাইমেনশন পেলাম, d2 এর ডাইমেনশন পেলাম, আর আমরা কি পেলাম, টি এর ডাইমেনশন পেলাম, টি এর ভ্যালু পেলাম। তো এবার আমাদের কি করতে হবে, এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা চেক করতে হবে শেপ কি শেপ নয়। তো চেক করার জন্য আমাদের ক্রাসিং এর ফর্মুলা আমরা ইউজ করব, ক্রাসিং পি ইজ ইকুয়াল টু এ ইন্টু সিগমা সি। এবার যে সিগমা সি বের হবে সেটা হবে ইনডিউসড ক্রাসিং স্ট্রেস, আর এখানে যে সিগমা সি দেওয়া আছে সেটা হলো পারমিসিবল ক্রাসিং স্ট্রেস। তাহলে পারমিসিবল ক্রাসিং স্ট্রেস যদি আমাদের যেটা ইনডিউস সিগমা সি আছে তার থেকে কম হয়ে যায়, তাহলে ইনডিউস যেটা তৈরি হচ্ছে ভেতরে যেটা স্ট্রেস তৈরি হচ্ছে সেটা আমাদের পারমিস যেটা করছে তার থেকে বেশি হচ্ছে, তো ডিজাইনটা আনসেফ হবে। সেই ক্ষেত্রে আমাদের d2 এবং t এর ভ্যালু আবার নতুন করে বের করতে হবে। আর যদি ইনডিউসড সিগমা সি যদি পারমিসিবল সিগমা সি এর থেকে কম হয় তাহলে জানবো আমাদের ডিজাইনটা সেফ। তো সেটাই ডিজাইন করতে গেলে আমাদেরকে কিসের মধ্যে কনসিডার করতে হবে, ফেলিউর। আমরা বলেছি ফেলিউর কনসিডার করব ক্রাসিং এর মধ্যে। তো কনসিডারিং দ্য failure of spigot under crushing এর মধ্যে ফেলিউর কনসিডার করছি। তো ক্রাসিং এর মধ্যে যদি ফেলিউর কনসিডার করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এরিয়া কোনটা হয়, এটা যদি স্পিগট হয়, এটা যদি আমাদের কটার হয় তাহলে এটা হয় আমাদের ক্রাসিং এরিয়া। এটা থিকনেস কি, এটা থিকনেস হলো টি, আর এই যে এটা ডায়ামিটার এটা হলো d2 এখানে। তাহলে ক্রাসিং এর মধ্যে ফেলিউর কনসিডার করি, যে ফর্মুলাটা হয় সেটা হয় আমাদের এই ক্ষেত্রে p ইজ ইকুয়াল টু a ইন্টু সিগমা সি ক্রাসিং এর মধ্যে, আর এটা হলো ক্রাসিং এরিয়া। তো ক্রাসিং এরিয়াটা বের করা যাক। ক্রাসিং এরিয়া a ইজ ইকুয়াল টু এই যে রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেল এরিয়া d2 ইন্টু টি, এটা হলো ক্রাসিং এরিয়া। তাহলে এখান থেকে আমরা p এর ভ্যালু বসাবো, p ইজ ইকুয়াল টু 30 ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু a সমান হলো d2 ইন্টু টি, d2 ইন্টু টি। তাই d2 হলো 34 আর t হলো কত 8.5 ইন্টু সিগমা সি। এই যে সিগমা সি সেটা হলো ইনডিউসড ক্রাসিং স্ট্রেস, ইনডিউসড ক্রাসিং স্ট্রেস হলো এটা। তাহলে এখান থেকে যদি আমরা ইনডিউসড ক্রাসিং স্ট্রেস বের করি তাই এই যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা হলো আমাদের 103.8 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। কিন্তু আমাদের গিভেন কি আছে, গিভেন দেখো আছে আমাদের 90। তাহলে আমাদের বেরোলো কত 103.8, যেটা কিন্তু অনেকটাই বেশি, 90 থেকে বেশি। তাহলে কি লিখতে পারি, as induced sigma c is greater than permissible crushing stress, so the design is unsafe, ডিজাইনটা হলো আনসেফ। তাহলে আমাদেরকে আবার কি করতে হবে, আবার d2 এবং t এর ভ্যালু বের করতে হবে। নাও we have to calculate the value of d2 and t again। আবার আমাদেরকে কিন্তু d2 এবং t এর ভ্যালু বের করতে হবে। তা d2 এবং t এর ভ্যালু যদি বের করি আমরা কোন ফর্মুলা ইউজ করব, আমরা একই ফর্মুলা ইউজ করব। কি ফর্মুলা, p is equal to a into sigma c, আমরা এই ফর্মুলা ইউজ করব। তাহলে এই ফর্মুলাতে ইউজ করি, p এর ভ্যালু কত, p এর ভ্যালু হলো 30 into 10⁻³ এর ভ্যালু আমরা জানি, a কত হলো, এ হলো d2 into t into sigma c। sigma c কত, sigma c আমরা যেটা পেয়েছিলাম মানে দেওয়া ছিল যেটা, সেটা হলো 90, আমরা সেই ভ্যালুটা কিন্তু এখানে বসাবো 90, এই ভ্যালুটা কিন্তু আমরা বসাবো। এবার এখান থেকে আমরা বের করব, এখান থেকে
D2 এবং T এর ভ্যালু বের করব। 30 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু D2, T সমান কত? T সমান হলো D2/4 ইন্টু 90। তাহলে এখান থেকে আমরা D2 এর ভ্যালু পাবো, যে D2 এর ভ্যালু হচ্ছে এখানে 36.5 mm, যেটাকে আমরা প্রায় ধরে নিতে পারি 36 আছে, 36 বাদ দিয়ে আমরা 40 ধরে নিলাম, 40 mm। কেন 40 mm ধরলাম? কারণ যখন আমরা T এর ভ্যালু বের করবো তখন এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে D2/4, অতএব T ইজ ইকুয়াল টু D2/4, D2/4 মানে 40/4 ইজ ইকুয়াল টু 10 mm। তাহলে আমরা D এর ভ্যালু পেয়েছিলাম আগে, D এর ভ্যালু আগে আমরা পেয়েছিলাম, সেই ভ্যালুটা ছিল আমাদের 28 mm। তাহলে এখানে আমরা কিসের ভ্যালু পেলাম? D2 এর ভ্যালু পেলাম, D2 ইজ ইকুয়াল টু 40 mm, আর T এর ভ্যালু পেলাম, T ইজ ইকুয়াল টু 10 mm। আমরা এই ভ্যালুগুলো কিন্তু এখানে পেলাম। তাহলে এখানে D এবং D2 এবং T বেরোলো। তাহলে বাকি এবার কি করবো? স্পিগটের আমাদের ডিজাইন হলো, স্পিগটের ডিজাইন হওয়ার পরে আমরা সকেটের ডিজাইন করব, ডিজাইন অফ সকেট। তাহলে ডিজাইন অফ সকেট বলতে গেলে দেখো আমরা যেটা স্পিগটের ডায়ামিটার বের করলাম সেটা কিন্তু সকেটের ইন্টারনাল ডায়ামিটার, তাহলে সকেটে কি করব? এক্সটার্নাল ডায়ামিটার। তাহলে আমরা কি করব? ডিজাইন অফ সকেট। ডিজাইন অফ সকেট, সকেট এই ক্ষেত্রে আমরা বের করব, সকেটে যেটা করব সেটা আউটসাইড ডায়ামিটার, ব্র্যাকেটে লিখতে পারি আউটসাইড ডায়ামিটার অফ সকেট, আউটসাইড ডায়া অফ সকেট, এটা আমরা এখানে লিখলাম। তাহলে আউটসাইড ডায়ামিটার অফ সকেট যদি বের করতে যাই, তাহলে সকেটে যেটা ফেলিউর কনসিডার করছিলাম ফার্স্ট, আমরা কিসের মধ্যে? টেনশনের মধ্যে ফেলিউর কনসিডার করছিলাম, টেনশন। তো সকেট কিরকম দেখতে হয় দেখো, সকেট এটা, সকেটের দুটো ডায়ামিটার থাকবে, দুটো ডায়ামিটার, মাঝ বরাবর কি গেছে? মাঝ বরাবর গেছে আমাদের স্লট। তাহলে সকেটে যদি টেনশনের মধ্যে ফেলিউর কনসিডার করি, এই যে হ্যাচ লাইন দিচ্ছি এটুকু কিন্তু রেজিস্টিং এরিয়া, আগে কিন্তু আমরা ডিজাইন করার যে ভিডিও সেটাতে দেখেছিলাম। তাহলে রেজিস্টিং এরিয়া A ইজ ইকুয়াল টু, দেখো এই যে সকেটের ডায়ামিটার, এই সকেটের ডায়ামিটার এটা কি? যেটা এক্সটার্নাল ডায়ামিটার সকেটের সেটা হলো D1, আর ভেতর ডায়ামিটারটা কি? ভেতর ডায়ামিটারটা হলো D2, আর এই যে থিকনেস, এই থিকনেসটা হলো T। তাহলে এখানে A ইজ ইকুয়াল টু কি? A ইজ ইকুয়াল টু হলো π/4 ইন্টু D1 স্কোয়ার মাইনাস D2 স্কোয়ার মাইনাস D1 মাইনাস D2 ইন্টু T। এটা হলো এর এরিয়া বা রেজিস্টিং এরিয়া আমরা বলতে পারি। এটা যদি রেজিস্টিং এরিয়া হয় তাহলে এই ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা পাই, ইকুয়েশনটা P ইজ ইকুয়াল টু রেজিস্টিং এরিয়া ইন্টু টেনশনের মধ্যে ফেলিউর কনসিডার করছি সিগমা T। তাহলে P এর ভ্যালু আমরা বসাবো, P এর ভ্যালু বসিয়ে কত হয়? 30 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু π/4 ইন্টু D1 স্কোয়ার মাইনাস D2। এবার D2 এর ভ্যালু কিন্তু আমরা আগে পেয়েছিলাম, যে D2 এর ভ্যালু পেয়েছি আমরা 40 তার স্কোয়ার মাইনাস D1 মাইনাস D2 কত? D2 40 ইন্টু T কত পেয়েছিলাম? T পেয়েছিলাম আমরা 10 ইন্টু 10। এবার এটাকে আবার গুণ করতে হবে সিগমা T দিয়ে। তা সিগমা T এর ভ্যালু কত দেওয়া আছে? সিগমা T এর ভ্যালু দেওয়া আছে 50 ইন্টু 50। তাহলে এখান থেকে আমরা কিন্তু যে D1 আছে, D1 এর ভ্যালু কিন্তু বের করতে পারবো। এই ইকুয়েশনটা যদি আমরা দেখতে যাই তাহলে 50টাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, তারপর আর একটা ইকুয়েশন হবে, সেই ইকুয়েশনটা আমরা লিখি তাহলে 30 ইন্টু 10 টু দি পাওয়ার 3 বাই 50 ইজ ইকুয়াল টু, যেটা হয় সেটা π/4 ইন্টু D1 স্কোয়ার মাইনাস 40 মাইনাস D1 মাইনাস 40 ইন্টু 10। এই ইকুয়েশনটা হয়। তাহলে এখান থেকে আমরা যদি ফার্দার এগোই তাহলে আমরা এটাকে আরেকটু শর্ট আউট করতে পারবো, সেটা হলো আর D1 স্কোয়ার মাইনাস 12.7 ইন্টু D1 মাইনাস 1854.6 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে ইকুয়েশনটা আসবে। এবার এই ইকুয়েশনটা দেখো, তোমরা সিদ্ধাচার্যের যে ফর্মুলা করেছিলে, সিদ্ধাচার্যের ফর্মুলার যদি তোমরা এখানে বের করতে পারবে। সিদ্ধাচার্যের যে ফর্মুলাতে কি বলা হয়েছিল? x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস
root over b square minus 4ac by 2a। তাহলে এখানে x মানে d1, b মানে কি এই d1 এর আগে যেটা আছে সেটা হলো আমাদের এই ক্ষেত্রে b। তাহলে 12.7 মানে -12.7 হলো আমাদের b। আর c কোনটা? c হলো যেটা কারোর সাথে যুক্ত নেই, তাহলে d1 এর সাথে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা হলো আমাদের a। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু বের করতে পারবো, সে যেটা আমরা এখান থেকে d1 এর ভ্যালু এই ফর্মুলাতে যদি বসাই তাহলে d1 এর ভ্যালু আমরা পুট করতে পারবো। কিন্তু d1 এর ভ্যালু আমরা কি পাবো? এখানে যেটা পাচ্ছি সেটা হলো 49.9 mm। তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করবে তাহলে কিন্তু পেয়ে যাবে, জাস্ট এই ফর্মুলাতে বসিয়ে দেবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা ধরে নিতে পারি এটা হলো 50 mm। আমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করছি না, এখানে তোমাদের বইয়ে আর এস খুরমি বইয়ে যে ভ্যালুগুলো দিয়ে দেওয়া আছে সেগুলো আমরা করে নিচ্ছি। এবার এখানে দেখো প্লাস এবং মাইনাস দুটো ভ্যালু আসবে, তাহলে একটা মাইনাসের ভ্যালু চলে আসবে, তাহলে মাইনাসের ভ্যালুটাকে নেবো না, আমরা পজিটিভ সাইনটাকে নেব। তাহলে এখানে যদি সলভ করতে যাও তাহলে মাইনাস বি মানে হলো -12.7, এবার বি স্কোয়ার মানে -12.7 তার হোল স্কোয়ার, এবার -4 ইন্টু এ মানে 1, সি মানে কত -1854.6 বাই 2, এ মানে কত 1, এখানে শুধু 2 হবে, এখান থেকে x মানে আমরা d1 এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? 50 হলো আউটসাইড ডায়ামিটার অফ দি সকেট, যেটা হলো d1। তাহলে এখান থেকে আমরা পেলাম d1 এর ভ্যালু পেলাম, d1 আউটসাইড ডায়ামিটার অফ দি সকেট, এই ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তা সকেটের আমরা আর কিছু কিন্তু বের করছি না, পরে এলো সেটা হলো সকেট কলার। তার আগে আমরা উইথ অফ দি কটার বের করি। কটারের মিন উইথ কত? কটারের মিন উইথ হলো যেটাকে আমি ধরছি b, তাহলে মিন উইথ হলো কটার, the design of quarter। বা এখানে লিখতে পারি উইথ অফ কটার, যেটাকে লিখছি আমরা b। তাহলে b হলো উইথ অফ দি কটার। এবার কটারের কিসের মধ্যে ফেলিউর হয়? কটারের দেখো আমরা এইখানে যেটা ফেলিউর কনসিডার করব সেটা হলো সিআর এর মধ্যে ফেলিউর কনসিডার করব, কটার সিআর অফ হয়ে যাচ্ছে। তাহলে কটার কটা ভাগে ভাগ হচ্ছে? কটার আমাদের এই ক্ষেত্রে 3টে ভাগে ভাগ হচ্ছে। যে ফর্মুলাটা পেয়েছিলাম দেখো এই কটার এখানে একটা ভাগ হচ্ছে আর এখানে একটা ভাগ হচ্ছে, সিআর অফ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি কটারকে ড্র করতাম তাহলে আমরা কিন্তু এরকম ধরনের পেতাম, এরকম। তাহলে এখানে আবার কটার আর একটা ভাগ হতো, দেখো কিরকম আমি আগে দেখিয়েছিলাম, আর নিচে আর একটা পার্ট থাকতো। তাহলে এখানে একটা রেজিস্টিং এরিয়া আর নিচে এইরকমই আর একটা রেজিস্টিং এরিয়া থাকতো, যেটা আর একটা ভাগের জন্য পাওয়া যেত 3টে ভাগ। তাহলে এখানে রেজিস্টিং এরিয়া ডবল শেয়ারের মধ্যে পড়ছিল। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা এরিয়া সেটা এইভাবে বের করা যাবে। তাহলে এটা কি? এটা যেটা সেটা হলো আমাদের আর বি, এটা কি? এটা হলো আমাদের টি, কটারের থিকনেস, মানে এটা আমাদের এই দিকটা থিকনেস আর এই দিকটা হলো বি। তাহলে এক্ষেত্রে এই যে এরিয়া বি ইন্টু টি, যেহেতু দুটো এরিয়া আছে ডবল শেয়ার টি ডবল শেয়ার, ওই জন্য 2 দিয়ে গুণ করলাম, বি ইন্টু টি ইন্টু 2, এটা হলো আমাদের এক্ষেত্রে রেজিস্টিং এরিয়া ডবল শেয়ারের মধ্যে। তাহলে ফর্মুলাটা কি আছে? ফর্মুলাটা হলো পি ইজ ইকুয়াল টু রেজিস্টিং এরিয়া ইন্টু টাউ। তাহলে পি সমান কত? পি এর ভ্যালু হলো 30 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু রেজিস্টিং এরিয়া 2 ইন্টু বি ইন্টু টি ইন্টু টাউ এখানে। তাহলে আমরা বাকি ভ্যালুগুলো পুট করি, 10 টু দি পাওয়ার 3 ইন্টু 2, বি এর ভ্যালু আমরা জানি না, টি এর ভ্যালু আগে আমরা বের করেছি 10 ইন্টু টাউ। তাহলে টাউ এর ভ্যালু কত? টাউ এর ভ্যালু হলো 35। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বি যে আছে বি এর ভ্যালু কিন্তু বের করতে পারবো। এখানে বি এর ভ্যালু কত বেরোচ্ছে? বি এর ভ্যালু বেরোচ্ছে 43 মিলিমিটার। এটা হলো আমাদের আর একটা উত্তর। বি মানে হলো মিন উইথ অফ দি কটার কিন্তু বের করলাম। এরপর আমরা যেটা ডিজাইন করব সেটা হলো সকেট, ডিজাইন অফ সকেট কলার। তো সকেট কলারের ডিজাইন আমাদের বাকি ছিল, সকেট কলারের ডিজাইন করা যাক। তো ডিজাইন অফ সকেট কলার কিসের মধ্যে ফেলিউর কনসিডার করছিলাম আমরা? সকেট কলারের ফেলিউর আমরা দুটোর মধ্যে কনসিডার করছিলাম। একটা হলো সকেট কলার সিয়ার অফ হচ্ছিল আর একটা ক্রাসিং হচ্ছিল সকেট কলারের। তাহলে ফার্স্ট যেটা কনসিডার করবো সেটা হলো আমরা করি প্রথমে ক্রাসিং এর মধ্যে ফেলিউর কনসিডার করি। তো ক্রাসিং এর মধ্যে সকেট কলারের ফেলিউর কনসিডার করে
আমরা যেটা পাবো সেটা হলো ডায়ামিটার পাবো। আর যদি আমরা সিআর এর মধ্যে ফেলিউর কনসিডার করি, সিআর এর মধ্যে ফেলিউর কনসিডার করে আমরা কলারের থিকনেস পাবো, মানে সকেট কলারের থিকনেস পাবো। তাহলে কনসিডারিং দ্য ফেলিউর of socket under, এখানে করব ক্রাসিং, ক্রাসিং এর মধ্যে ফেলিউর কনসিডার করছি। ক্রাসিং এর মধ্যে যদি ফেলিউর কনসিডার করতে যায় তাহলে এই ক্ষেত্রে যেটা রেজিস্টিং এরিয়া হচ্ছিল সেটা প্রথমে বের করতে হবে, রেজিস্টিং এরিয়া। তো ক্রাসিং এর মধ্যে রেজিস্টিং এরিয়া দেখো, এটা হলো আমাদের সকেট কলারের এক্সটার্নাল ডায়ামিটার, এটা হলো আমাদের ভেতরে স্পিগট। তো সকেট কলারের এই ক্ষেত্রে আমাদের যেটা ডায়ামিটার, বাইরের ডায়ামিটার সেটা হলো D4, আর এটা স্পিগটের ডায়ামিটার এটা হলো D2। আর এখানে মাঝে কি, মাঝে আছে কটার। তো এই কটার যেটা, সেই কটারের থিকনেসটা কি, কটারের থিকনেসটা হলো T। তাহলে রেজিস্টিং এরিয়া এটা হলো রেজিস্টিং এরিয়া, রেজিস্টিং এরিয়া এটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের A is equal to যেটা আমাদের হচ্ছে সেটা হলো D4 minus D2 into T, এটা হলো রেজিস্টিং এরিয়া। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারবো D4 এর ভ্যালু। অতএব P is equal to রেজিস্টিং এরিয়া ইন্টু ক্রাসিং এর মধ্যে ফেলিউর কনসিডার করছি, তাহলে সিগমা C। P এর ভ্যালু কত, 30 ইন্টু 10 to the power 3। এবার এর ভ্যালু D4 আমরা জানি না, D2 আমরা আগে বের করছি, যেই D2 এর ভ্যালু আমি পেয়েছি 40 ইন্টু T মানে কত, 10 ইন্টু সিগমা C, সিগমা C মানে হলো এক্ষেত্রে 90 সিগমা C, 90 সিগমা C ছিল। এখান থেকে আমরা D4 এর ভ্যালু খুব সহজেই বের করতে পারবো। তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করবে যে D4 এর ভ্যালু বেরিয়েছে 73.3, যেটাকে আমরা ধরে নিলাম 75 mm। এখান থেকে আমরা D4 এর ভ্যালু পেলাম। এটা হলো আমাদের আর একটা উত্তর। এবার আমরা যেটা কনসিডার করবো সেটা হলো যে এই যে সকেট কলার আছে, সকেট কলারের ফেলিউর কনসিডার করব, কিন্তু সেটা সিআর এর মধ্যে ফেলিউর কনসিডার করব। কনসিডারিং দ্য ফেলিউর অফ সকেট কলার আন্ডার সিআর, সিআর এর মধ্যে ফেলিউর কনসিডার করছি। এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো যে সকেট কলার আছে, সকেট কলার থিকনেস, ঠিক মানে যেটা C বলা হচ্ছে সেটা কিন্তু আমরা পাবো। তো আমরা এর আগে ফর্মুলা পেয়েছি, P is equal to রেজিস্টিং এরিয়া ইন্টু টাউ। এবার এই যে P আছে 30 ইন্টু 10 to the power 3। এবার ফর্মুলাটা কি আছে, ফর্মুলাটা আমি ডাইরেক্ট এখানে বসিয়ে দিচ্ছি। তোমরা আমার যে ডিজাইন আছে, ডিজাইনের ওখান থেকে দেখে নেবে আগের ভিডিও থেকে যে কিভাবে এটা আসছে, D4 minus D2 ইন্টু C ইন্টু টাউ। এবার এই যে ভ্যালুটুকু এলো C পর্যন্ত, এই ভ্যালুটা কিভাবে কোথা থেকে এলো তোমরা কিন্তু আমি যেখানে ডিজাইন করেছি সেই ডিজাইনের আমাদের ভিডিওটা থেকে কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। তাহলে এখানে আমরা ভ্যালুগুলো পুট করব, ভ্যালুগুলো পুট করে কিন্তু খুব সহজেই আমরা এই যে C আছে C এর ভ্যালু পেয়ে যাব। কিন্তু 3 2 D4 আমরা এখনই বের করলাম, যে D4 এর ভ্যালু পেয়েছি আমরা 75 আর D2 40 ইন্টু C তো আমরা জানি না, ইন্টু টাও যেটা গিভেন টাও আছে আমরা সেটাই ধরবো এক্ষেত্রে 35। তাহলে এখান থেকে আমরা C এর ভ্যালু পেয়ে যাব, C ইজ ইকুয়াল টু যেটা পাবো সেটা হলো 12 মিলিমিটার, 12 mm। এটা হলো আমাদের আর একটা উত্তর। তাহলে সকেট কলার এবং সকেটের ডিজাইন কিন্তু কমপ্লিট করলাম। এখানে আমরা কি এখানে করলাম, আমরা সকেট, এটা সকেট কলার, সকেট কলারের ডিজাইন কনসিডার করেছিলাম, সকেট কলার। তো সকেট কলারের আমরা প্রথমে ডিজাইন কনসিডার ক্লাসিং এর মধ্যে, তারপরে সিআর এর মধ্যে। তাহলে সকেট কলারের ডিজাইন কিন্তু কমপ্লিট হলো। এরপরে যেটা করব সেটা হলো দেখো কি আর কি বাকি রইলো, বাকি রইলো এ এর ভ্যালু যেটা আছে সেটা বাকি রইলো, আর স্পিগট কলারের ভ্যালু বাকি রইলো। তাহলে প্রথমে এ এর ভ্যালু বের করি।
এই ভ্যালু বেরোবে স্পিগটের সিআর এর মধ্যে ফেলিউর কনসিডার করে, কনসিডারিং দ্য ফেলিউর অফ স্পিগট আন্ডার সিআর। সিআর এর মধ্যে যদি আমরা ফেলিউর কনসিডার করি তাহলে কিন্তু যে স্মল এ সেটার ভ্যালু কিন্তু আমরা পাবো। স্মল এ মানে কি? স্মল এ মানে হলো ডিস্টেন্স ফ্রম দি এন্ড অফ দি স্লট টু দা এন্ড অফ দি রড। এ মানে হলো ডিস্টেন্স ফ্রম the end of the slot to the end of the rod, এটা হলো a। তাহলে এই যে ফর্মুলা আছে, এই ফর্মুলাটা কি আগে আমরা কিন্তু ডিজাইনের করার সময় পেয়েছি, p is equal to 2 into a into d2 into tau। তাহলে এখানে আমরা ভ্যালুগুলো পুট করব, 30 into 10 to the power 3 is equal to 2 into a, d2 কত? d2 হলো 40 into হলো টাউ, যে টাউ হলো 35। তাহলে এখান থেকে আমরা এর ভ্যালু বের করব, এর ভ্যালু বেরোবে যেটা সেটা হলো 10.7 বা বলতে পারি 11 mm। এটা হলো আরেকটা উত্তর। দেখো এখানে শুধু কিন্তু আমি জাস্ট ফর্মুলা বসিয়ে অঙ্কটাকে সলভ করছি, ডিজাইন কিন্তু আমি করছি না। ডিজাইন কারণ আমি আগে বুঝিয়েছি বলে। এখানে তোমরা যদি পরীক্ষা যখন আসবে, পরীক্ষার সময় তোমরা এরকম ভাবে যদি অঙ্কটা করো তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে এই যে ভ্যালু আছে এই ভ্যালু বেরোলো। এবার যে স্পিগট কলার আছে, স্পিগট কলারের ডিজাইন করব। এবার স্পিগট কলারের দুটো ফেলিউর হয়। স্পিগট কলারের ফেলিউর হয়, একটা ক্রাসিং এর মধ্যে ফেলিউর হয় আর একটা সিআর এর মধ্যে ফেলিউর হয়। তাহলে প্রথমে যেটা কনসিডার করব, ক্রাসিং এর মধ্যে ফেলিউর কনসিডার করব। তাহলে স্পিগট কলারের ডায়ামিটার কি? স্পিগট কলারের ডায়ামিটার হলো D3, ডায়ামিটার অফ স্পিগট কলার, ডায়া অফ স্পিগট কলার। এখানে কি D3 হলো স্পিগট কলার। কনসিডারিং দা ফেলিউর অফ স্পিগট কলার আন্ডার ক্রাসিং। ক্রাসিং মধ্যে ফেলিউর কনসিডার করছি। তাহলে এটা যদি আমাদের স্পিগট কলারের ডায়ামিটার হয়, যেটা হলো এক্সটার্নাল ডায়ামিটার স্পিগট কলারের, বা এক স্পিগট কলার একটা ডায়ামিটার যেটা হলো D3, আর মাঝে কি থাকছে? মাঝে আমাদের থাকছে স্পিগট যার ডায়ামিটার হলো D2। তাহলে এটা হলো আমাদের ক্রাসিং এর রেজিস্টিং এরিয়া। এটা আমরা বলতে পারি এটা রেজিস্টিং এরিয়া। বড় সার্কেল থেকে ছোট সার্কেল বাদ দেবো, তাহলে কিন্তু আমরা ক্রাসিং এর রেজিস্টিং এরিয়া পেয়ে যাব। তাহলে ক্রাসিং এর রেজিস্টিং এরিয়া বের করতে গেলে ফর্মুলা সে একই, P is equal to A into sigma C। P সমান কত? P সমান হলো 30 into 10 to the power 3 is equal to A সমান কত? pi by 4 into D cube whole square minus D2 whole square into sigma C। তাহলে এখানে আমরা যেটা পাই সেটা হলো 30 into 10 to the power 3 is equal to pi by 4। D3 এর ভ্যালু আমরা জানি না, কিন্তু D2 এর ভ্যালু আমরা জানি। আর এখানে আমরা সিগমা 2 গিভেন সিগমা C যেটা আছে সেটা বসিয়ে দেবো, সেটা হলো 90। এখান থেকে যেটা পাবো সেটা হলো D3 এর ভ্যালু পাবো। D3 is equal to সেটা হলো 45 mm। এটা হলো আমাদের আরেকটা উত্তর D3, যেটা হলো ডায়ামিটার অফ দি স্পিগট কলার। এবার যেটা বের করব সেটা হলো স্পিগট কলারের থিকনেস বের করব, স্পিগট কলারের থিকনেস। তো স্পিগট কলারের থিকনেস বের করতে গেলে সিআর এর মধ্যে ফেলিউর কনসিডার করতে হবে। তো কনসিডারিং the failure of spigot collar under shear। shear এর মধ্যে ফেলিউর কনসিডার করছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে? স্পিগট কলার থিকনেস পাবো। তা থিকনেস অফ স্পিগট কলার, থিকনেস ধরে নিই আমরা T1, স্পিগট কলার থিকনেস ধরে নিলাম
T1 স্পিগট কলারের থিকনেস। তাহলে এই ক্ষেত্রে যেটা শিয়ার অফ হচ্ছে সেটার আমরা ডিজাইন আগে করেছি, তো সেই ফর্মুলা P ইজ ইকুয়াল টু রেজিস্টিং এরিয়া ইন্টু টাউ। তাহলে এখানে শুধুমাত্র ব্যাপার হলো যে এ বারবার শুধু এ চেঞ্জ হবে, 30 ইন্টু 10⁻³ এর যে ভ্যালু আছে, রেজিস্টিং এরিয়ার যে ভ্যালু আছে পাই ইন্টু d2 ইন্টু T1 ইন্টু টাউ। তাহলে এখানে আমরা বাকি ভ্যালুগুলো পুট করি, 30 ইন্টু 10⁻³ ইজ ইকুয়াল টু পাই ইন্টু d2 মানে 40, T1 এর ভ্যালু আমরা জানি না। এবার টাউ এর ভ্যালু গিভেন আছে, সেই গিভেন টাউ এর ভ্যালু হলো 35। তাহলে এখান থেকে আমরা T1 এর ভ্যালু পাবো, T1 ইজ ইকুয়াল টু যেটা হবে সেটা হলো 6.8 বা ধরে নিতে পারি 8 mm। এটা হলো আরেকটা উত্তর, যেটা হলো স্পিগট কলারের থিকনেস। এবার বাকি কি পড়ে রইলো? বাকি পড়ে রইলো লেন্থ অফ দ্য কটার। লেন্থ অফ কটার যেটা আমরা বলেছিলাম L ইজ ইকুয়াল টু 4 ইন্টু ডি। তাহলে 4 ইন্টু ডি মানে কত? ডি মানে হলো 28 সমান এটা যেটা বেরোবে 112 mm। আর একটা উত্তর, আরেকটা যেটা ই, সেটা হলো ডাইমেনশন অফ ই ইজ ইকুয়াল টু 1.2 ইন্টু ডি। তাহলে 1.2 ইন্টু 28 যেটা হয় সেটা হলো 34 mm। এটা হলো আর একটা উত্তর, আর এটা আর একটা উত্তর। তাহলে এখানে আমি সবগুলো ডিজাইন নিয়ে আলোচনা করলাম। তাহলে কি করলাম এখানে দেখো একটা সকেট অ্যান্ড স্পিগট কটার জয়েন্টে যতগুলো ডাইমেনশন আছে সবগুলো ডাইমেনশন আমি বের করলাম। তাহলে এর মধ্যে ডিজাইনের অঙ্কটা যদি তোমরা দেখো, ডিজাইনের যে অঙ্কর ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখলে কিন্তু এটা তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারবে। তো সেটা কিন্তু অবশ্যই দেখে নেওয়ার পরে এই ভিডিওটা দেখবে। তো আগেও আমি এটাই বলেছি, আর যারা দেখে নিয়েছো তারা অবশ্যই বুঝতে পেরেছো আশা করছি। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমি যখন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য কি করতে হবে? ঠিক বেল আইকনটিকে প্রেস করতে হবে।